পড়েছি প্রথমে। বাংলা পড়ার সময়, ইংরেজি পড়ার সময় প্রথমে কি শিখেছিলাম? লেটার। কি শিখেছিলাম? লেটার। যেটা বাংলা বর্ণকে আরবিতে কি বলা হয়? হারফুন। হরফ। হারফুন বা হরফুন, হরফ হরফ বলে যেটাকে আমরা বলি হরফ। আর কয়েকটি হরফ মিলে কি হয়? একটা শব্দ। শব্দ হয়। এটাও তাই, তাহলে একই নিয়ম। এখানে নিয়মের কোনো কি নাই, পার্থক্য নাই। তবে কিছু কিছু হরফের কি আছে? নিজস্ব অর্থ আছে। যেমন এটাকে আপনারা কি বলবেন? হামজা জবর আ। এ আয়ের অর্থ কি? কি? আয়ের অর্থই হলো কি? আয়ের অর্থ কি? কি? আপনারা শুনতে পাচ্ছেন? জি আচ্ছা, উস্তাদ। এরপরে বা একটা অক্ষর, এই বা এর নিচে জের দিলে তার অর্থ হয় সাথে, কাছে বা দ্বারা দিয়া কর্তৃক। সাথে, কাছে বা দ্বারা দিয়া কর্তৃক। করছি। আপনারা বুঝতেছেন তো আমার কথা? বুঝতেছি জি। ভাবি, স্কুলটা তো না চলে গেল। বুঝলে অবশ্যই প্রশ্ন করবেন। কেউ কোনো সরা না দিলে কিন্তু আমি মনে করি যে মনে হয় আপনারা বুঝতেছেন না। ওস্তাদ যে স্কিনটা চলে গেছে। স্ক্রিনটা চলে গেছে, আবার ফিরে আসবে ইনশাল্লাহ। স্ক্রিন তো আর চিরদিনের জন্য যাবে না, আবার ইনশাল্লাহ ফিরে আসবে। বুঝতে পেরেছেন? জি। জি উস্তাদ। আচ্ছা, আবার আনছি স্ক্রিন ইনশাল্লাহ। তাহলে আমরা বলছিলাম যে হরফ নিজস্ব অর্থ আছে, হরফেরও আরবিতে নিজস্ব অর্থ আছে। আচ্ছা। আচ্ছা। যেমন বা অথবা বি, এটা একটা হরফ না? জি। এটা একদিকে বর্ণ যেটা, সেই দিক থেকে হরফ। আবার অন্যদিকে এটা একটা অব্যয়। অন্যদিকে এটা একটা কি? অব্যয়। অব্যয়। খেয়াল করেন, বিটা কিন্তু একটা অব্যয়। আবার অন্যদিকে বিটা একটা কি? বা একটা বর্ণ। জি। তাহলে এই না, বর্ণের নিচে 9টার যে নামাজ পড়বো। আল্লাহ, আল্লাহ, পড়ালেখার মধ্যে ব্যস্ত। কে আরে কথা আল্লাহ, বলে? পড়। কে কথা বলে এত? এরপরে দেখেন সা, সিন জবর সা। আমরা কিন্তু দেখেন অক্ষরের উচ্চারণ করিও কিন্তু সিন জবর সিন, সিন। কিন্তু আমি যখন এরপরে জবর দিই তখন সেটা কি হয়ে যায়? সা হয়। এখন এই সার অর্থ কি? খুব শীঘ্রই। সার অর্থ কি? খুব শীঘ্রই। যেমন এটাকে কিন্তু আমরা আবার দুই ধরনের অর্থ করতে পারি। খেয়াল করেন সবাই। একটা সা মানে খুব শীঘ্রই। আবার সা মানে কি? ভবিষ্যতের অর্থ দিবে। সেখানে বর্তমানের কোনো অর্থর সুযোগ থাকবে না। ভালো করে শোনেন কিন্তু, এগুলো আগে কখনো বলি নাই আপনাদেরকে, এই 50% বলি নাই। তাহলে সা অর্থ কি? নতুন। খুব শীঘ্রই। এখন এই সাটা যখন কোনো ক্রিয়ার আগে বসবে, মুদারের ক্রিয়ার, বর্তমান কালের ক্রিয়ার, তখন সেটার বর্তমানের অর্থ দিবে না। কিসের অর্থ দিবে? ভবিষ্যতের। ভবিষ্যতের অর্থ দিবে। যেমন 2 নাম্বার পারাতে শুরুতে কি আছে জানেন? সায়াকুলু। কি আছে? সায়াকুলু। একবারে কেউ নতুন হলে এটা বোঝার বিষয় না, কিন্তু এমনি একটু শুনতে থাকেন, আস্তে আস্তে ইনশাল্লাহ বুঝবেন আপনি, নতুন যদি কেউ থাকেন আর কি। তাহলে সা অর্থ হলো খুব শীঘ্রই, কিন্তু এটা মুদারের ক্রিয়ার পূর্বে আসলে তখন এর অর্থ হয় ভবিষ্যৎ করে, ভবিষ্যৎ বোঝায় আর কি, ফিউচার ইনডিফিনিট বোঝায়। এরপর ফা। ফা কিন্তু অক্ষর ও ফা, এটা কিন্তু ফা মানে ফা যদি বলেন অক্ষর হিসেবে কি ফা না? এই ফায় কি হরকত জি দেয়া জি। লাগে না এমনিতেই ফা? আমার কথা মনে হয় বুঝতেছেন না। এই ফাটা কি হরকত ছাড়াই ফা না? জি এটা জি। কিন্তু এই লেটারের নামই হলো ফা। আবার আপনি যখন জবর দিচ্ছেন সেটাও কিন্তু ফা। তাহলে লেটার হিসাবে এটা হচ্ছে হরফুন, বর্ণ। আবার আর যখন জবর দিচ্ছেন তখন কিন্তু আবার এটা হয়ে যাচ্ছে কি? অব্যয়। হারফুন কি হয়ে যাচ্ছে তখন?
হারফুন। হারফুন মানে কি বাংলায়? অব্যয়। অব্যয়। ক্লিয়ার তাহলে? অব্যয়। তাহলে এই ফা মানে কিন্তু সুতরাং বা অতএব। ফা অর্থ কি? সুতরাং সুতরাং বা অতএব। অব্যয়। এরপরে দেখেন লি। লি মানে কিন্তু জন্য। লি মানে কি? জন্য। এখন এই লিটা জন্য, এটা কিন্তু আপনার ওই লিটা কখনো লাও হয়। খেয়াল করেন, নতুনটা খেয়াল করবেন বেশি। লিটা কখনো কি হয়? লাও হয়। যেমন এই লিটা যদি, এটা একটা কিন্তু প্রিপোজিশন। এটাকে কি বলে ইংরেজিতে? প্রিপোজিশন। প্রিপোজিশন। এটাকে ইংরেজিতে বলি প্রিপোজিশন, বাংলা বলায় কিন্তু অব্যয়। লিটা বাংলায় কি? অব্যয়। অব্যয়। এখন এই লির পরে, অব্যয়ের পরে কিন্তু নাউন আসতে পারে, পারে না? জি। অব্যয়ের পরে কিন্তু প্রোনাউনও আসতে পারে, পারে কি না? জি। অব্যয়ের পরে যে প্রোনাউনটা আসে সেটা অ্যাটাচ হয় না ডিটাচ হয় বলেন তো? অ্যাটাচ হয়। অ্যাটাচ হয়। কারণ ওইটা কিন্তু যখন দেখেন টু, টু ইউ, টু ইউ, এর এই ইউ মানে কি? তোমাকে। নাকি নাকি তোমার অর্থ হয় নাকি? না, তোমার প্রতি। তুমি অর্থ হয়? তুমি অর্থ হয় বলেন তো টু ইউ দিলে? না, তোমাকে। না, তোমাকে হয়। তার মানে এটা কিন্তু অবজেক্ট। এটা কি? অবজেক্ট, অবজেক্ট। বা এটাকে আমরা বলি অ্যাটাচ প্রোনাউন। এখন এই লি এর পরে যদি কোনো অ্যাটাচ প্রোনাউন আসে, তখন কিন্তু এটা লি থাকে না, তখন এটা লা হয়ে যায়। খেয়াল করেন। যেমন আমি একটা উদাহরণ দিচ্ছি, আমি আগে লি এর উদাহরণ দেই। সবাই একটু মনোযোগী হবে। নতুনদের একটু হয়তোবা জটিল মনে হতে পারে, কিন্তু জটিল বিষয়টা কিন্তু জটিল না। যেমন আমি অনেক সময়, আমরা কি বলি বলেন তো? ফর, ইংরেজিতে বলি না ফর রহিম। কার জন্য? রহিমের জন্য। রহিমের জন্য। আবার ফর হিম। কার? ফর হিম, ফর হিজ। তার তার জন্য। ফর হিম না হিজ? ফর হিম হবে উস্তাদ জি। ফর হিম। ফর। কিন্তু আমি যদি বলি ফর হিজ ব্রাদার, তাহলে কিন্তু ঠিক আছে। শুধু হিজ ব্যবহার করা যাবে না, এর সাথে আর নাউন আনতে হবে, ঠিক না? জি। যদি আমরা সিঙ্গেল রাখি তাহলে হিম দিতে হবে, ডাবল হলে আরেকটা নাউন আনতে হবে, তখন হিজ দেয়া যাবে। তাহলে এই ফরটা প্রিপোজিশন, এই ফরটাও কিন্তু প্রিপোজিশন। এই ফরের পরে আসছে নাউন, এই ফরের পরে আসছে প্রোনাউন। আরবিতে কিন্তু হুবহু এই ধরনের ব্যবহারই আছে। যদি এই ফরের অর্থ কি? লি। এর পরে যদি নাউন আসে তাহলে কিন্তু লি হবে। যেমন লি রহিমিন। লি রহিমিন অর্থ কি? রহিমের জন্য। লি রহিমিন অর্থ কি? রহিমের জন্য। জন্য। যারা নতুন তারা না বুঝলে আপাতত শুনতে থাকেন। এরপর এরপর যদি এরপরে যদি নাউনের পরিবর্তে যদি প্রোনাউন আসে, তখন কিন্তু আপনি আর লি বলতে পারবেন না। তখন কি বলতে হবে? লা। যেমন আমি যদি বলি তার জন্য, তাহলে আরবি কি হবে? লাহু। হু মানে কি? হু অর্থ কি? তার বা তাকে। হু অর্থ কি? তার বা তাকে। তাকে। আচ্ছা, আমি একটু জিজ্ঞেস করে নি, নতুনরা কি, নতুনদের কারো অসুবিধা হচ্ছে বুঝতে জি না বিষয়টা? উস্তাদ জি। হ্যাঁ। না উস্তাদ জি। জি না উস্তাদ। বুঝতে পারছি। আচ্ছা, না বলবো, যদি অসুবিধা হয় তাহলে কিন্তু আমাকে আহ, কৌশল চেঞ্জ করতে হবে। তখন আমি এগুলো পরে পড়াবো, কারণ এগুলো হচ্ছে যারা আগে প্রোনাউন পড়েছে তাদের জন্য সুবিধা, কিন্তু যারা আগে পড়েনি তাদের জন্য একটু অসুবিধা হতে পারে আর কি, ওই জন্য বললাম। তাহলে আমরা কি বললাম? যে তার জন্য আরবি কি হবে? লাহু। আবার এই লাহুটা আবার অর্থ কি হয় জানেন? তার আছে। এই লাহুর অর্থ কি? তার আছে। বুঝতে পেরেছেন? যেমন তার একটি কলম আছে, আরবি কি? লাহু কলামুন। লাহু কলম। তার একটি কি আছে? কলম আছে। তাহলে দেখেন
আমরা কিন্তু দেখেন এই যে যে লিটা, এটা ব্যবহার কয় ধরনের হয়? দুই ধরনের। লি এর পরে নাউন আসলে লি থাকবে, লি এর পরে প্রোনাউন আসলে লা হয়ে যাবে। ক্লিয়ার? জি ক্লিয়ার? জি ওস্তাদ জি। আচ্ছা, এরপরে দেখেন আমরা যে একটা কাপ পড়ি, কাপ, কাপ জবর কা, এই কায়ের একটা অর্থ আছে। এই কায়ের অর্থ হচ্ছে লাইক। লাইক মানে কি? মতো। মতো লাইক মানে মতো। মতো। যেমন সে কার মতো? তার বাবার মতো। হি ইজ অ্যাজ লাইক অ্যাজ হিজ ফাদার, father. মানে সে তার বাবার মতো। এই কা মানে মতো। যেমন আপনারা সূরা ফিল পড়েছেন না? ওইখানে আছে না কা আসফিম মাকুল? এখানে আসফুন শব্দের অর্থ কি? এখানে কিন্তু কাটা আলাদা। আসফুন অর্থ হচ্ছে খড়কুটা। কাসফিম, এই কা মানে মতো, আর আসফিন অর্থ কি? খড়কুটা। বুঝতেছেন তো? জি ওস্তাদ জি। এই কা মানে কিন্তু মতো। এখন যদি আমি বলি রফিকের মতো, তাহলে কি হবে? কা রফিকিন। আমি যদি বলি কলমের মতো, তাহলে কা কলামিন। আমি যদি বলি বইয়ের মতো, তাহলে কা কিতাবিন। বুঝতে পেরেছেন এবার? জি বুঝেছেন? জি 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 তাহলে জি। এই ওস্তাদ। কাটা হলো মতো বোঝায়, মতো, লাইক অর্থ, লাইক মানে মতো, সেরকম আর কি। এরপর ওয়া, এই ওয়াওটা দুই রকম ব্যবহার হয়। যদি আমি এখানে লিখেছি একটা অর্থ এবং, এই ওয়াওটা কিন্তু কনজাংশন ইংরেজিতে। বাংলায় আমরা যেমন বলি এবং, এবংটা কিন্তু অব্যয়। এবংটা কি? অব্যয়। অব্যয়। বাংলায় বলবেন অব্যয়, আজকের কি অর্থ বললো ইংরেজিতে হলো আজকে? কনজাংশন। সিফাত নাকি ইংরেজিতে কি? কনজাংশন। ইংরেজিতে কনভেনশন। আচ্ছা, তাহলে আবার এই ওয়াওটা আবার কখনো কখনো শপথ, শপথ বোঝায়। শপথ তো বোঝেন, বলে না শপথ? স্বপ্ন। জি হ্যাঁ, ওস্তাদ। এটা কি এটা কি স্বপ্ন? স্বপ্ন মানে শপথ মানে হচ্ছে কসম, শপথ, কসম কাটা। কসম করা। বুঝতে পেরেছেন? জি ওস্তাদ। তা যেমন যেমন সূরার শুরুতে কিন্তু আছে, যেমন ওয়াল ফাজরি, ওয়াল আসরি, ওয়াল লাইলি, ওয়াত্তিনি, আছে না? জি এই সব যখন সূরার শুরুতে আসবে, তখন এটা কসম বুঝাবে, শপথ বুঝাবে, কসম কাটা। কসম কেন কাটতে হয়? যখন এটা বিশ্বাসযোগ্য করার জন্য, আরো গুরুত্ব বোঝানোর জন্য, ঠিক না? মানে জাহিলিয়াতের যুগে মানুষ মানুষকে বোঝানোর জন্য, আরো বেশি ইমফ্যাসিস দেওয়ার জন্য, মানুষ কি করতো জানেন? বিভিন্ন দেবদেবীর নামে কসম করত, কসম। শপথ করত। দেখবেন হিন্দুরা কি করে জানেন? দিব্যি দেয়, দিব্যি দেয় না? জি তারপরে আমরা কি বলি? অল্লাহি। অল্লাহি মানে কি? আল্লাহর কসম। অল্লাহি মানে কি? আল্লাহর আল্লাহর কথা। কসম। সৌদি আরবে যদি যান, সেখানে আপনাকে একটা জিনিসের দাম যদি আপনি মোটেই আপনার পছন্দসই হচ্ছে না, আর সে যদি সৌদিয়ান হয়, তাহলে বলবো আল্লাহ আল্লাহ আল্লাহ, এরকম করবে। তার মানে কি? আল্লাহর কসম, আল্লাহর কসম। বুঝতে পেরেছেন? তার মানে আমরা যেটা দেখতে পেলাম যে অনেক সময় বর্ণেরও নিজস্ব অর্থ আছে। বর্ণেরও নিজস্ব অর্থ আছে। আর এই বর্ণ কখনো 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 ডাইরেক্ট বর্ণ, আবার কখনো কখনো হচ্ছে অব্যয় হিসেবে ব্যবহার হয়। আমার কথা এবার সবাই বুঝেছেন তো? আমি আরেকবার বলবো অবশ্য। তাহলে হামজা জবর আ, এটা একটা কি? হামজা একটা অক্ষর না? অ্যারাবিক লেটারের মধ্যে হামজা কি একটা অক্ষর আছে কিনা? আছে জি আছে। ওস্তাদ জি আছে। জি যেমন আপনি যদি বলেন নুন, লাম মিম নুন ওয়াও হা হামজা ইয়া, এরকম বলেন না? এই জি হামজা অর্থ হলো কি? হামজা দিয়ে প্রশ্ন করতে হয়। এটা হরফে ইস্তিফহাম বা ইন্টারোগেটিভ লেটার। বুঝতে পেরেছেন? তাহলে আ এর অর্থ অর্থ আছে। আ মানে কি? বি, আমরা বলেছি বি এর অর্থ একটা বা এবং বি। বাটা হলো লেটার, আর বিটা হলো কি? প্রিপোজিশন। প্রিপোজিশন। বিটা কি? প্রিপোজিশন, বা বাংলায় এটাকে বলতে হবে অব্যয়। বাংলায় কি এটা? বিটা অব্যয়। অব্যয়।
আর বি এর অর্থ হলো সাথে, বা ইংরেজিতে যেটাকে আমরা বলি উইথ। আর দ্বারা দিয়া কাছে অর্থাৎ টু, দ্বারা, অনেক সময় উইথ মানেও দ্বারা, আবার বাই মানেও কি দ্বারা। দ্বারা তাহলে দ্বারা। বি এর অর্থ হচ্ছে তিনটা, কিন্তু আসলে বি এর আরো অর্থ আছে, 10টা অর্থ হয়, আমরা ওইদিকে যাব না। এরপরে সা, সা মানে হচ্ছে, এটা একটা সিন জবর সা। এই সা মানে হচ্ছে খুব শীঘ্রই, ভেরি সুন। এটা হচ্ছে, বলতে পারেন এটা অ্যাডভার্ব বলতে পারেন, আবার এটাও বলতে পারেন এই সাটা আবার কি বোঝায়, এটা হচ্ছে ফিউচার ইনডিফিনিটের অর্থ দেয়, মুস্তাকবেল, যেটাকে আমরা আরবিতে বলি কি মুস্তাকবেলের অর্থ দেয়। এরপর তাহলে সা মানে কি খুব শীঘ্রই, এই সাটা কোথায় ব্যবহার হবে, মুদারে ক্রিয়ার পূর্বে। কোথায়? মুতারে ক্রিয়ার মুদারে পূর্বে। ক্রিয়ার পূর্বে। পূর্বে। ভবিষ্যৎ বোঝাবে। বুঝতে পেরেছেন? এরপরে ফা, ফা এটা কিন্তু অক্ষরের দিক থেকেও ফা, আবার অব্যয় বা এটা একটা কি অব্যয়। তাহলে এই ফা অর্থ হলো সুতরাং বা অতএব। অতএব। যেমন ইংরেজিতে আমরা কি বলি, সো, তো। ইংরেজিতে কি বলি, সো। তো। সোটা কি কনজাংশন নাকি? কনজাংশনই তো হওয়ার কথা মনে হয় নাকি? জি জি আচ্ছা, জি। তাহলে কনজাংশন হবে, কিন্তু ফাটা তো হরফে আত, এই জন্য এটাও তাই হবে। তাহলে ফাটা হলো সুতরাং বা অতএব। এরপর লি, আমরা বলেছি লি মানে হচ্ছে জন্য। এই লি এর পরে নাউন আসলে এটা হবে লি, আর এই লি এর পরে প্রোনাউন আসলে কি হবে, লা। তাহলে লি, যেমন লি কারিমিন, লি, লি রহিমিন। বুঝতে পেরেছেন? যেমন লি ফাতিমাতা, লি আয়েশাতা, লি খদিজাতা। তার মানে কি ফাতেমার জন্য, খাদিজার জন্য। ঠিক আছে? জি সবাই কি বুঝেছেন? জি উস্তাদ, জি। কিন্তু আবার যদি এর পরে যদি প্রোনাউন আনেন, অ্যাটাচ প্রোনাউন, তখন এর অর্থ এটা হবে লা। তখন এটা লা হয়ে যাবে, লাম লিয়ের উপরে জবর হয়ে যাবে। তখন কি হবে, লাহু। লাহু মানে কি তার জন্য। তার তার জন্য। তার লাহু মানে জন্য। কি জন্য, তার তার জন্য। জন্য। তার জন্য। লাহু মানে তার আছে, ঠিক না? লাহু মানে কি তার আছে। তার অর্থ তার জন্য। এরপরে কা, কা মানে হচ্ছে মতো। কা মানে কি মতো। মতো। কা মানে মতো। যেমন আমরা বলি যে ছেলেটা তার ভাইয়ের মতো, হ্যাঁ, মেয়েটা তার বড় বোনের মতো। এই যে যে আমরা বলি একজনের সাথে আরেকজনের যে তুলনা করি, এইটার ক্ষেত্রে আমরা কা ব্যবহার করি। এরপর এই কাটা কিন্তু আবার কি হিসেবে ব্যবহার করা যায়, প্রোনাউন। কোন ধরনের প্রোনাউন? অ্যাটাচ প্রোনাউন। অ্যাটাচ প্রনাউন। তখন এর অর্থ হবে কা মানে হচ্ছে তোমাকে, অথবা কা মানে হলো তোমার। যখন কোনো নাউনের সাথে ব্যবহার হবে তখন কা এর অর্থ হবে তোমার। যখন কোনো ভার্বের সাথে কা ব্যবহার হবে তখন এর অর্থ হবে তোমাকে। ক্লিয়ার? এই কাটা তখন বাক্যে অবজেক্ট হবে, ডাইরেক্ট অবজেক্ট, মাফুলে বিহি। আচ্ছা, অনেকে নতুন, তারা মাফুলে বিহি বুঝতেছেন না, ডাইরেক্ট অবজেক্ট হবে আর কি, কর্ম। এরপর ওয়া, এটা হচ্ছে একটা কনজাংশন। এটা দুইটা সেন্টেন্সের মাঝখানে আসতে পারে, দুইটা শব্দের মাঝখানে আসতে পারে, তখন এটা কনজাংশন হিসেবে ব্যবহার হবে, এর অর্থ হবে এবং। কিন্তু এটা যখন কোনো সূরার কোনো বাক্যের শুরুতে আসবে, সূরা মানে কি কোনো বাক্যের শুরুতে আসবে, তখন কিন্তু এটা কসম বা শপথের ক্ষেত্রে ব্যবহার হবে। তাহলে আমরা এই আজকের যে যতটুকু কথা বললাম, আমাদের মূল কথা হচ্ছে যে আরবি বর্ণ, নিজস্ব আরবি বর্ণের কখনো কখনো নিজস্ব অর্থ হয়, আবার আরবি বর্ণের উপরে নিচে কোনো হরকত দিয়ে সেটাও তার নিজের অর্থ প্রদান করে। অর্থাৎ এখানে
তার তার সাথে আরো বর্ণের যুক্ত হওয়ার প্রয়োজন হয় না। যেমন আমরা বলেছি, বাংলা ব্যাকরণে বলেছি কি, কয়েকটি বর্ণ মিলে একটা শব্দ হয়, একটা অর্থবহ শব্দ, কয়েকটি লেটার মিলে একটা ওয়ার্ড হয়। কিন্তু আরবিতে কিন্তু কয়েকটা হরফ মিলে একটা শব্দ হতেই হবে, নাইলে অর্থ হবে না। এটা কিন্তু সঠিক না। সেটার উদাহরণ তো আমরা পেলাম নাকি? জি একটা ফাতেমা না একটা জি ফোঁটাও লেখে নাই, একটা ফোঁটাও পড়ে নাই, মোবাইল নিয়ে বসে আছে। আইরে মানুষ রে, এত কষ্ট করে কথা বলি আর আপনারা ক্লাসে কথা বলেন আনমিউট হয়ে। আচ্ছা, যাই হোক, তা আমরা আমরা এইটুকু পড়লাম। এখন আমরা চলে যাব সামনে। তবে এটা অবশ্যই ভালো করে কয়েকবার শুনলে ইনশাল্লাহ আপনারা বুঝতে পারবেন। না বুঝলে আগামী ক্লাসে ইনশাল্লাহ আমি আরো ভালো করে বুঝিয়ে দিব। ঠিক আছে? ইনশাল্লাহ। আচ্ছা, এরপরে আমরা চলে যাব যে এই যে যে কালিমা বা পদ, এটা কি থেকে হলো? কয়েকটা বর্ণ মিলে হলো। আর আমরা এই মানে এইমাত্র কিসের বর্ণনা দিলাম? বর্ণের নিজস্ব অর্থের বর্ণনা মানে দিলাম। এক একটা হরফ ওস্তাদজি কথাগুলি ভেঙে আসতেছে। যে কি কি বললেন বুঝলাম না। মানে কথাগুলি ভেঙে আসতেছিল, তাই আচ্ছা, বললাম। ও আচ্ছা, তো এখন কি ঠিক আছে? জি ওস্তাদ জি ঠিক আছে। জি, এখন আচ্ছা এখন ঠিক আছে। আচ্ছা, ওই নেটওয়ার্কের সমস্যা হয় অনেক সময়। আচ্ছা, তারপরে যেটা বলছিলাম, এখন কিন্তু আমরা চলে যাচ্ছি কালিমা বা পদ। এখন কালিমা বা পদের সংজ্ঞা কি? আপনি বাংলায় বলেন যে কয়েকটা বর্ণ মিলে একটা পদ শব্দ হয়। এই শব্দ বা পদ, এটা হচ্ছে ইংরেজিতে আমরা কি বলি? পার্টস অফ স্পিচ। স্পিচ মানে তো বক্তব্য বা কথা। তা পার্টস অফ স্পিচ, একটা মানুষকে একটা কথাই বলে? না, কেউ কি এভাবে কথা বলে? রফিক থেমে গেল, এভাবে কথা বলে? না, না। জি না, ভাত থেমে গেল, এভাবে কথা বলে কেউ? জি না। খাবো এভাবে কথা বলে? না। এই জন্য বলা হচ্ছে পার্টস অফ স্পিচ, মানে বক্তব্যের অংশ অংশ অংশ, কথার অংশ অংশ অংশ। আমি আমার মতো ব্যাখ্যা দিচ্ছি, কিন্তু আমি জানি না বইতে এ ধরনের ব্যাখ্যা আছে কিনা। আমি যেটা বুঝেছি সেটা বলছি আর কি। তা এটাই পার্টস ঠিক। অফ স্পিচ মানে বক্তব্যের, একটা মানুষ যখন কোনো কথা বলে, সেটা একটা কি হয়ে যায়? সেন্টেন্স হয়ে যায়। এই সেন্টেন্সের মধ্যে কি কি থাকতে পারে? নাউন থাকতে পারে, তাহলে কি থাকতে পারে? ভার্ব থাকতে পারে, কি থাকতে পারে? প্রিপোজিশন থাকতে পারে, কি থাকতে পারে? আবার প্রোনাউন। পরবর্তীতে আরো একটা নাউন থাকতে পারে বা প্রোনাউন থাকতে পারে, পারে না একটা বাক্যে? হুম। জি কখনো কখনো অক্সিলারি ভার্ব থাকতে পারে, কখনো অ্যাডজেক্ট কখনো দুইটা বাক্য বা একই বাক্যের মধ্যে কনজাংশন থাকতে পারে, পারে কি না? অ্যাডভার্ব অ্যাডজেক্টিভ। তাহলে এই যে যে কনজাংশন বলেন, মানে প্রিপোজিশন বলেন, প্রোনাউন বলেন, অ্যাডজেক্টিভ বলেন, অ্যাডজেক্টিভ থাকতে পারে, অ্যাডভার্ব থাকতে পারে, ঠিক না? তো এই যে যে থাকা থাকি, এইগুলো কিন্তু বাক্যের একটা অংশ। এগুলো কি বাক্যের একটা অংশ। অংশ। এবং এই বাক্যের প্রত্যেকটা অংশের এক একটা নাম আছে, আছে কি না? জি। জি জি, কোনোটার নাম নাউন, কোনোটার নাম প্রোনাউন, কোনোটার নাম অ্যাডজেক্টিভ, কোনোটার ভার্ব, কোনোটার নাম অ্যাডভার্ব, কোনোটার নাম প্রিপোজিশন, কোনোটার নাম কনজাংশন, আর কোনোটার নাম ইন্টারজেকশন। আবার যদি বাংলায় বলেন আমি ভাত খাচ্ছি, তাহলে কোনোটার নাম হবে কি? বিশেষ্য, কোনোটার নাম হবে বিশেষণ, কোনোটার নাম হবে, এখানে হবে না যদিও, কোনোটার নাম হবে মানে কি বলে, সর্বনাম। সর্বনাম, কোনোটার নাম হবে ক্রিয়া, কোনোটার নাম হবে অব্যয়। ঠিক আছে কিনা আমার কথা? জি ওস্তাদ জি। জি, কিন্তু আরবিটা হচ্ছে এত জটিলতায় যায় না আরবি। এত আটটা নাম, পাঁচটা নাম, এগুলোর মধ্যে আরবি গ্রামার কি নিজেকে অ্যাডজাস্ট করতে পারে না। বুঝতে পেরেছেন? ওই জন্য আরবি কি করেছে, তার শব্দের মধ্যে তিন ভাগ করেছে। তার সেন্টেন্সের মধ্যে, তার সেন্টেন্সের মধ্যে কি কি থাকে? ইসেম বা বিশেষ্য। তার বাক্যের মধ্যে কি থাকে? ক্রিয়া বা ফেল। তার বাক্যের মধ্যে কি থাকে? হার্ফ বা অব্যয়। এখন বলেন, এই তিনটা নামের বাহিরে কি আরবি গ্রামারে
আরবি বাক্যের মধ্যে আর কিছু পাবেন? না, বলেন, জি পাবেন না। আর কিছু? জি না। বাক্যের মধ্যে হয়তো এস এম না, থাকবে। আবার এস এম এর মধ্যে তো ওই যে আমরা তো বলেছি বাংলায় সর্বনামটা আরবিতে হলো কি দমির, ওইটাকে তো আমরা নাউনের মধ্যেই অন্তর্ভুক্ত করে নিয়েছি, ঠিক না? তো এগুলো আমরা ইনশাল্লাহ আগামী ক্লাসে বলবো যে কাকে কার মধ্যে অন্তর্ভুক্ত করে নিয়েছি। আমরা আজকে বলবো না, যেহেতু আমাদের সময় আর বেশি নাই। তবে আমরা যতটুকু বললাম, আমরা আগামী ক্লাসে আপনাদের থেকে ততটুকু জানার চেষ্টা করব। এবং আপনারা যদি কোনোভাবে বুঝতে না পারেন কোনো জায়গাতে, তাহলে অবশ্যই আগামী ক্লাসের শুরুতেই সে ব্যাপারে প্রশ্ন করবেন ইনশাআল্লাহ। আমি কিন্তু বলেছি আবারও যে আমাদের গ্রামার একটা ভালো একটা লেভেলে যাওয়ার পরে আমরা যদি পারি সূরা ফাতিহা বা কোরআন সালাত অনুধাবন এইগুলো আমরা ইনশাআল্লাহ তখন পড়বো, কারণ আমাদের এই বিষয়গুলো জানাটা খুবই জরুরি। না হলে ওইগুলো আমরা কিন্তু বুঝতে পারবো না। তখন যদি আমরা এইভাবে গ্রামারগুলো ওখানে বলি, তখন দেখবেন অনেকের জন্য সহজ হবে, ঠিক কিনা? জি। এই জন্য আমরা যখন সূরা ফাতিহা শব্দ বাই শব্দ পড়াই, সূরা নাস পড়াই, তখন কিন্তু অনেকে বোঝে না, নতুনরা। এখন আমি যদি আগে গ্রামার পড়িয়ে নেয়ার পরে ওটা যদি আমরা প্র্যাকটিক্যাল ক্লাস ধরি, তাহলে কিন্তু সেইটা আরো বেশি কি হবে, ফ্রুটফুল হবে, নাকি? জি ওস্তাদ। তা আমরা সেই দিকে আগাচ্ছি, আল্লাহ আমাদেরকে সহজ করে দিক। এরপরে আমাদের আজকে সূরা রহমান নাজারা ক্লাস শুরু হবে। আমরা ইতিপূর্বে সূরা মুলকটা আমরা শেষ করেছি। তো আমাদের ক্লাসটা শুরু হবে ইনশাল্লাহ 8:30টায়। আপনারা একটু অপেক্ষা করবেন। আমরা একটু বিরতি দিলাম, কারণ আমার এই আগের ক্লাস এই ক্লাসে একটু বেশি কথা বলা হয়ে গেছে। বেশি কথা বললে আবার অনেক সময় পরবর্তী ক্লাসে লাগে, টায়ার্ড লাগে। তাই একটু আমি বিরতিতে যাচ্ছি। এরপরে ক্লাস ইনশাল্লাহ আমরা সূরা রহমান শুরু করবো, আল্লাহ তৌফিক দিলে 8:30, ঠিক 8:30 ইনশাল্লাহ।